নমস্কার। এই ক্লাসে আমি অভিব্যক্তির যে সমস্ত মতবাদ রয়েছে, থিওরিস রয়েছে অর্গানিক ইভলিউশনের, সেই মতবাদগুলির মধ্যে প্রথম মতবাদ যেটাকে আমরা বলি ল্যামাকের মতবাদ বা ল্যামাকিজম, সেই ল্যামাকিজম সম্পর্কে আলোচনা করব। ল্যামাকিজম। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, বিজ্ঞানী ল্যামার্ক, যার পুরো নাম ছিল জ্যা ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি দ্য মনেট চেভেলিয়ান দ্য ল্যামার্ক, আমরা সম্পর্কে সংক্ষেপে অনেক সময় যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্কও বলি। ইনি একজন এমন বিজ্ঞানী যিনি সর্বপ্রথম অভিব্যক্তি সম্পর্কিত মতামত দেন। 1809 সালে তিনি একটি পুস্তক রচনা করেন। পুস্তকটির নাম ফিলোজফিকা জুলজিক। এই ফিলোসফিকা জুলজিক, এই পুস্তকে তিনি বিবর্তনবাদের প্রথম যে মতগুলি বা তার যে কনসেপ্ট বা থিওরি বা মতামত, তিনি ফিলোসফিকা জুলজি গ্রন্থে বা পুস্তকে তিনি লিপিবদ্ধ করেন। এর আগে কোনো বিজ্ঞানী কিন্তু বিবর্তনবাদ সম্পর্কে কোনো মতামত দিতে পারেননি। তো সেদিক দিয়ে ল্যামাকিজমের কিন্তু এটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক। মনে রাখতে হবে, ডারউইনের থিওরি বেশি প্রচলিত হওয়া সত্ত্বেও ল্যামার্ক যে বছর এই পুস্তকটি প্রকাশ করেন সেই বছর ডারউইনের জন্ম হয়। অর্থাৎ ল্যামার্ক ডারউইনেরও অনেক আগে তার মতামতগুলি দেন। আচ্ছা, এই জৈব বিবর্তন সম্পর্কিত এই সমস্ত মতামতকে আমরা বলি ল্যামাকিজম। তো এই মতামতগুলি তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে, তিনটি বড় বড় মতামত বা জোরালো মতামত। সেই তিনটি জোরালো মতামত কি? সবার প্রথম যে পরিবেশের প্রভাব, তারপর তিনি বলেন অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, এবং তারপর তিনি বলেন অর্জিত বৈশিষ্ট্যের বা গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চরণ। এই তিনটি মতামত ল্যামার্কের মতামত নামেই প্রচলিত। অর্থাৎ আমরা যে এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি যে সরল জীব থেকে ধারাবাহিকভাবে জটিল জীব উৎপত্তিকেই বলে অভিব্যক্তি। সেই অভিব্যক্তি বা ইভলিউশন বা অর্গানিক ইভলিউশন বা জৈব বিবর্তনের প্রথম যে মতামত যে বিজ্ঞানী দিয়েছিলেন তারই নাম হচ্ছে ল্যামার্ক। ল্যামার্কের মতামতগুলিকে সংক্ষেপে বলা হয় ল্যামাকিজম। তার লেখা বইটির নাম ফিলোসফিকা জুলজিক, এবং তিনি মতামতগুলি যে দেন সেই মতামতগুলির মধ্যে সবার প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে পরিবেশের প্রভাব। তারপরে তিনি বলেন অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র, এবং সবার শেষে তিনি যে মতটা দেন
সেটা হলো খুব গুরুত্বপূর্ণ, এটা অর্জিত বৈশিষ্ট্যের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বা সঞ্চারণ, এই তিনটি মতামত ল্যামার্কিজম নামে পরিচিত। পরিবেশের প্রভাব, অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের সঞ্চারণ, ল্যামার্কের দেওয়া তিনটি মতবাদ। সবার প্রথম যদি আমরা আলোচনা করি পরিবেশের প্রভাব, তাহলে কী রকম হবে আলোচনাটা একটু দেখি। পরিবেশের প্রভাব, অনেক বড় হয়ে গেছে স্ট্রোকটা, হ্যাঁ। পরিবেশের প্রভাব, পরিবেশের প্রভাব দেখো, পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, যেমন ধরো সূর্যের আলো, সূর্যালোক, তারপর ধরো তাপমাত্রা, তারপর আর্দ্রতা, এই সমস্ত ফ্যাক্টর জীবকে নানানভাবে প্রভাবিত করে। অর্থাৎ একই প্রজাতির প্রাণীগুলি যদি ভিন্ন ভিন্ন পরিবেশে বাস করে, তাহলে পরিবেশের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিবর্তন সাধন করতে হবে, সেটা অঙ্গেরই হোক বা কোনো আচরণগতই হোক বা কোনো শারীরবৃত্তীয় হোক, তাই না? অর্থাৎ জীবের জীবদ্দশায় যে পরিমাণে পরিবর্তন কার্যকরী হয়ে থাকে তাকে তিনি অর্জিত বৈশিষ্ট্য বলে আখ্যায়িত করেন। ধরে নাও কোনো একটি প্রাণী সূর্যের তাপ ভীষণভাবে সহ্য করতে পারে না, প্রখর সূর্যের তাপ সহ্য করতে পারে না, তো সে গিয়ে ছায়ায় গিয়ে আশ্রয় নেবে অবভিয়াসলি, তাই না? তো এই যে বিহেভিয়ারগত আচরণ, সে প্রচণ্ড তাপে ছায়ায় গিয়ে আশ্রয় নেয়, এটাই তার অর্জিত বৈশিষ্ট্যের মধ্যে লিপিবদ্ধ হবে এবং সেটা সঞ্চালন হবে পরবর্তী প্রজন্মে, এবং পরবর্তী প্রজন্মে তার যে সন্তান সন্ততি হবে সে কিন্তু একটু রোদ হলেই ছায়া গিয়ে লুকোবে। এটাই বলতে চাচ্ছে যে পরিবেশের প্রভাবে কিন্তু নানানভাবে প্রভাবিত হয় জীবকুল, ঠিক আছে? তারপরে বলছে অঙ্গের ব্যবহার ব্যবহারের সূত্র, অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। এটা কি? অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র বলছে ল্যামার্কের মতে যে কোনো জীব তার কোনো অঙ্গকে ক্রমাগত ব্যবহার করতে থাকলে সেই অঙ্গটি শক্তিশালী হয়, ঠিক আছে? ক্রমাগত ব্যবহার করলে সেই অঙ্গটি শক্তিশালী হবে, যত ব্যবহার করবে তত শক্তিশালী হবে অঙ্গটি। এবার শুধু কি শক্তিশালী হবে তা নয়, সবল হবে, সুগঠিত হবে এবং বর্ধিত হবে, এবং অন্য অঙ্গটি যেটি ক্রমাগত ব্যবহার করা হবে না সেটি দুর্বল এবং নিষ্ক্রিয় হয়ে পড়বে। এটাই হচ্ছে অঙ্গের ব্যবহারের এবং অব্যবহারের সূত্র। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যামার্কিজমের যেটা, সেটা হলো অর্জিত গুণাবলীর, খুব ইম্পর্টেন্ট এটি, অর্জিত গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চারণ। এটা দেখো, বলছে জীব তার জীবদ্দশায় নিজ প্রচেষ্টায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে সেই সকল বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে, অর্থাৎ এক জনু থেকে অপর জনুতে, এক জনু থেকে বা এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারিত হয়। অর্থাৎ ল্যামার্কের মতে জীবের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে, ঠিক আছে? এবং সবার শেষে তিনি বললেন নতুন প্রজাতির উৎপত্তি। অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের
বংশানুসরণ এই তত্ত্ব অনুযায়ী নতুন নতুন বৈশিষ্ট্যগুলি নতুন জনুতে সঞ্চারিত হবে, মা বাবার অর্জিত বৈশিষ্ট্য নতুন প্রজন্মে সঞ্চারিত হবে, ফলে নতুন প্রজাতি সৃষ্টি হবে। তিনি উদাহরণ হিসেবে বলেন যে আদিকালে জিরাফের গলা ছিল ছোট এবং কালক্রমে উঁচু গাছ থেকে পাতা আরোহণের জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকে, ফলে এই অঙ্গটার ব্যবহার হতে থাকে বেশি বেশি, এই গলাটি জিরাফের ক্ষেত্রে, এবং ধীরে ধীরে সেটা লম্বা হতে থাকে। এবং এই গলার লম্বা হওয়াটা একটা অর্জিত বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্যটি বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয় এবং বর্তমানে লম্বা গলা জিরাফের আবির্ভাব ঘটেছে। অর্থাৎ নতুন প্রজাতির আবির্ভাব কিন্তু এভাবে ঘটতে পারে। আচ্ছা, সাপের পূর্বপুরুষ গিরগিটির মতো 4 পা বিশিষ্ট ছিল, কিন্তু ক্রমাগত তারা বুকে ভর দিয়ে চলাফেরা করতে করতে তারা ধীরে ধীরে তাদের পাগুলি অব্যবহৃত অঙ্গ হিসেবে থাকে, ফলে তারা অর্থাৎ পাগুলি ছোট হতে থাকে এবং বংশানুক্রমে এটি ঘটতে থাকলে একটা সময় পা অবলুপ্ত হয়ে যায়। আবার হাঁসের পূর্বপুরুষ অনেক সময় দেখেছিলাম যে ডাঙায় বসবাস করত। পূর্বপুরুষ বিজ্ঞানীদের মতে হাঁসের পূর্বপুরুষ ডাঙায় বসবাস করত। যেহেতু ডাঙায় বসবাস করতো তাদের পায়ের মধ্যে ওয়েব ছিল না, কিন্তু তারা যখন জলে গিয়ে সাঁতার কাটতে শুরু করে তখন সাঁতারের সুবিধার্থে তাদের লিপ্ত পথ সৃষ্টি হয়। এবং ল্যামার্কের এই মতামত 3টি পরে সমালোচনা করেছিলেন 2 জন বিজ্ঞানী। তার মধ্যে একজন হচ্ছেন বিজ্ঞানী ওয়াইসম্যান, বিজ্ঞানী খুব ইম্পর্টেন্ট এটি, ওয়াইসম্যান 1890 সালে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রের একটা সমালোচনা করতে গিয়ে বলেন তিনি প্রায় 22 জনু বা 22টি প্রজন্ম ধরে ইঁদুরের লেজ কেটে দেন, ইঁদুরের লেজ কেটে দেন এবং দেখেন এভাবে সৃষ্ট ইঁদুর থেকে 23তম প্রজন্মে বা 23তম জনুতে কোনো লেজবিহীন ইঁদুর জন্ম হয়নি, লেজওয়ালা ইঁদুরেই জন্ম হয়েছে। তাহলে ল্যামার্ক যে বলেছিলেন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সম্ভব, এক্ষেত্রে কিন্তু সেটা হলো না। পরবর্তীকালে আমরা জানতে পারি যে সেই সমস্ত বৈশিষ্ট্যই পরের প্রজন্মে যাবে, যে সমস্ত বৈচিত্র্য জনন মাতৃকোষের ক্রোমোজোমের মধ্যে ঘটবে, দেহকোষের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটবে সেটা পরবর্তী প্রজন্মে যায় না। সেটা আমরা পরবর্তীকালে মিওসিস স্টাডি করার পর আমরা বুঝতে পারি। কিন্তু তখন কিন্তু ওয়াইসম্যান 1890 সালে এই সমালোচনা করার জন্য এই পরীক্ষাটি করেন যে একটা ইঁদুরের লেজ কেটে দেন 22 প্রজন্ম ধরে এবং 23তম প্রজন্ম গিয়ে দেখেন সেই লেজওয়ালা ইঁদুরই জন্ম হয়। তাহলে ল্যামার্ক যে মতবাদ দিয়েছিলেন সেটি সত্য নয়, তাই না? এভাবেই তিনি ল্যামার্কের মতবাদকে নাচক করেন। বিজ্ঞানীর নাম ওয়াইসম্যান। এছাড়া ড্রসোফিলা মাছিকে প্রায় 60 প্রজন্ম ধরে, কত প্রজন্ম? 60 প্রজন্ম, 60 প্রজন্ম ধরে অন্ধকার ঘরে রাখা হয় এবং অন্ধকার ঘরে রেখে জনন করানোর পরও দেখা যায় যে কোনো অন্ধ মাছির জন্ম হয় না, তাই না? তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতামতটি ঘিরে তখনকার দিনে কিন্তু বেশ সমালোচনা হয়েছিল। তবু আমরা বলবো যেহেতু এই বিবর্তনবাদ, অর্গানিক ইভলিউশন বিবর্তনবাদের মতবাদ হিসেবে ল্যামার্কের মতবাদ সর্বপ্রথম 1809 সালে তিনি এই মতবাদ দিয়েছিলেন। ততদিনে পৃথিবীতে এত সহজভাবে বিজ্ঞানকে চিন্তা করার মতো সামাজিক পরিস্থিতি ছিল না। তা সত্ত্বেও তিনি যে মতামত দিয়েছিলেন তাই সেদিক দিয়ে বিবেচনা করে ল্যামার্কিজমের ভীষণ গুরুত্ব রয়েছে। এখন আমি রিক্যাপ করে দিচ্ছি ল্যামার্কের 3টা মতবাদ। সবচেয়ে প্রথম হচ্ছে পরিবেশের প্রভাব, 2 নম্বর হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র, 3 নম্বর অর্জিত গুণাবলীর বংশ পরম্পরায় সঞ্চারণ। এটাই হচ্ছে ল্যামার্কিজম। থ্যাংক ইউ সো মাচ।